রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ৬টি সংস্কার কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। প্রধান উপদেষ্টার সফরকে সফল ও ঐতিহাসিক বলেন প্রেস সচিব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক রাষ্ট্র সরকার প্রধানের সাথে বৈঠক এবং ঋণ প্রাপ্তির বিষয়গুলো তুলে ধরেন তিনি। শফিকুল আলম আরও বলেন, নির্বাচন কতদিন পরে হবে তা ঠিক করবে জনগণ। রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের বক্তব্য ব্যক্তিগত। ছয়জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। এই আলোচনাটা খুব কুইক হবে, এটুকু আমি বলতে পারি। আলোচনাটা হওয়ার পরেই দেখবেন যে কমিশনের কাজগুলো শুরু হচ্ছে। আবু সাইদ হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সহ 2 জনের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা হয়েছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেলের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী জানান, তাদের নামে হত্যা মামলা হয়েছে। একজন শিক্ষক আসে না ক্লাসে, যারা অফিসার আমাদের আসেন না, তাদের ব্যবস্থা অলরেডি আমরা আলোচনা করেছি, তাদের প্রতি আমরা শোকজ করব। সে দপ্তরকে বলা হয়েছে, আপনারা কে কে আসে না এটা আমাকে লিস্ট দেন। শিক্ষক কর্মকর্তা জড়িত প্রশ্নে তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য বলেন, প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেব। ডিপার্টমেন্টকে আমি বলে দিয়েছি, দপ্তরকে বলে দিয়েছি, আপনারা আপনাদের ডিপার্টমেন্টের মতামত জানান, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কারণ আমি ভিসি হিসেবে স্বয়ং ডিপার্টমেন্টের নিতে পারি, তারা ওখান থেকে আমার কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও আমার সাথে কথা বলছে। আমি বললাম, ঠিক আছে, আপনার ডিপার্টমেন্টের প্রচলিত নিয়মের মাধ্যমে আমার কাছে পাঠান, আমরা প্রশাসনিক অ্যাকশন নেব। 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ আদালতে তোলা হতে পারে বলেও জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার এসব তথ্য নিশ্চিত করেন। 5ই আগস্টের পর সাবেক এই হুইপের বিরুদ্ধে গাইবান্ধা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে সিদ্ধিরগঞ্জে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার একটি বালুর মাঠ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম শফিকুল ইসলাম, তবে নিহত তরুণীর নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের পাশে একটি বোতল পাওয়া গেছে। এছাড়া নিহত তরুণীর আঁচল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদেরও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আগের প্রজ্ঞাপন সংশোধন করে নতুন সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে 17 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এখন সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই ক্ষমতা সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত সব অফিসারকে দেওয়া হয়েছে। এর ফলে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসাররাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
ইসলামী ব্যাংক দখলের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ দুই কর্মকর্তা মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। তাদের নির্দেশে এস আলমকে সহযোগিতা করেন ডিজিএফআই এর তৎকালীন শীর্ষ দুই কর্মকর্তা। এই কথা জানান ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সে সময়ে নিয়োগ পাওয়া দুই পরিচালক। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলম ইসলামী ব্যাংক দখল করেন 2017 সালের 5 জানুয়ারি। তবে এই প্রক্রিয়া শুরু হয় 2016 সাল থেকেই। অনুসন্ধানে উঠে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে ব্যাংক দখলের যাবতীয় নির্দেশনা। 2016 সালের মে মাসে ইসলামী ব্যাংকের পরিচালক হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। তিনি জানান, নিয়োগের জন্য ডিজিএফআই এর এক কর্মকর্তা তার জীবন বৃত্তান্ত নেন। এরপর তাকে ডাকা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে তার করণীয় জানান তৎকালীন মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আকবর আমার সঙ্গে যেহেতু খারাপ ব্যবহার করেনি, আমাকে বললো যে পারভেজ ভাই দেখেন, আমি ডিজিএফআই ছেড়ে চলে আসছি, কিন্তু সব ঝামেলাগুলো আমার মাথার উপরে। এখন উপর থেকে আমাকে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করানো। অধ্যাপক আহসানুলের কিছুদিন পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পান সাবেক সেনা কর্মকর্তা আব্দুল মতিন। তার নিয়োগ এস আলমের প্যারাডাইজ ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি হিসেবে। তার নিয়োগ তদারকি করেন শেখ হাসিনার তৎকালীন সামরিক সচিব প্রয়াত মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন। আব্দুল মতিন জানান, ব্যাংকের বিভিন্ন বিষয়ে মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তার। পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেইখানে ডিজিএফআই ইনভলভ হয়। তার আগে কিন্তু কোনো হয় না। এটা হচ্ছে যে পিএম এর অফিস থেকে জয়নুল আবেদিন, সে সম্ভবত এস আলমের আত্মীয় একই এলাকার, মানে কাছাকাছি তো তার মাধ্যমে আমার কাছে অ্যাপ্রোচ করে। ধীরে ধীরে ইসলামী ব্যাংকের বোর্ডে সরকার ও এস আলমের প্রতিনিধি আরও বাড়ে। এরপর আসে 4 জানুয়ারি, যে রাতে ব্যাংকটির এমডি সহ বোর্ডের একাধিক সদস্যকে পদত্যাগে বাধ্য করেন ডিজিএফআই কর্মকর্তারা। পরদিন হোটেল রেডিসনে বসে বোর্ড সভা। সেখানে উপস্থিত ছিলেন ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের 8 থেকে 10 কর্মকর্তা। যে কাগজে সই করে আমি রিজাইন করেছি, এটা ইসলামী ব্যাংকের প্যাড হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু এটা ইসলামী ব্যাংক, এটা একটা ফেক কাগজ ছিল। হুকুম পালন করা ডিজিএফআই কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হতেই ইসলামী ব্যাংকের তৎকালীন 3 পরিচালকের সঙ্গে কথা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। তারা জানান, ব্যাংক দখলে অগ্রণী ভূমিকা রাখেন ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ও পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM আমিনুল হক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ নির্দেশ দিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এবং CRI এর ইয়ং বাংলা প্রজেক্টের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। CRI এর চেয়ারপারসন জয়, ভাইস চেয়ারম্যান পুতুল এবং ববি ট্রাস্টি হিসেবে কাজ করেন। সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই নির্দেশনা পাঠায় BFIU। সংস্থাটির একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই 3 জনের পাশাপাশি হাসিনা সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও অবরুদ্ধ হয়েছে। তিনিও CRI এর ট্রাস্টি ছিলেন। টাকায় কি না হয়, এই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ পিরোজপুরের মহিউদ্দিন মহারাজ। গত 1.5 দশকে তার আর্থিক উত্থান রূপকথাকেও হার মানায়। টাকা দিয়ে পক্ষ বিপক্ষ প্রশাসন সবাইকে বাগিয়ে প্রথমে হন জেলা পরিষদ চেয়ারম্যান, পরে সংসদ সদস্য। তার বিপুল সম্পদের উৎসের হিসাব মেলাতে হয়রান এলাকাবাসী। অবশেষে মহারাজ পরিবারের ব্যাংক হিসাব তলব করেছেন গোয়েন্দারা। বিএনপির ছাত্র সংগঠনে রাজনীতির হাতে খড়ি। 1-11-র আগে কখনোই আওয়ামী লীগেই ছিলেন না। 2009 সালে নৌকার যাত্রী হয়ে পৌঁছে যান অর্থবিত্তের সুউচ্চ শিখরে। শেখ হাসিনা নৌকা দিছে, আবার ইলেকশন কিসের ইলেকশন? আর ইলেকশন যদি হয়, বুঝে নেবেন ইলেকশন কাকে বলে। দীর্ঘদিন যার সহকারী ছিলেন সেই আনোয়ার হোসেন মঞ্জুকে টপকে গত জানুয়ারির বিতর্কিত নির্বাচনে বনে যান পিরোজপুর 2 আসনের এমপি। এর আগে 2016 সালে টাকার জোরে জেলা পরিষদের চেয়ারম্যানও হন তিনি। ছোট ভাই মিরাজুল ইসলামকে বসান ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে। টাকার বিনিময়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্যপদ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস থাকাকালে ফুলে ফেপে উঠতে থাকে তার আর্থিক অবস্থা। মহারাজ মিরাজের নামে বেনামে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী ও পিরোজপুর সদরে সম্পদের পাহাড়। এলাকাবাসীর প্রশ্ন, এত কম সময়ে এত অর্থের উৎস কি? আমাদের টাকা শেষ হবে না, কিন্তু নদীর পানি শেষ হয়ে যাবে, আমাদের টাকা শেষ হবে সেটা সে নিজের জনসম্মুখের ওইতে বক্তব্য সেটা বলছে। ভান্ডারিয়া দিয়া 200-র উপরে তারা ব্রিজ করছে, এক একটা ব্রিজ 2 কোটি, 2.5 কোটি, 5 কোটি এরকম বিভিন্ন দিয়া। সেখানে কিছু কিছু ব্রিজ আছে ওখানে দিয়ে শুধু মানে পাতি সিরিকাল এবং কুকুর ছাড়া কেউ হাঁটে না। মহারাজের মামলা হয়ে যেত, সেটা মানে গায়েবী মামলা হলেও হয়ে যেত আনোয়ার হোসেন মঞ্জুর লোকজনের বিরুদ্ধে। সবই তো টাকায় পারচেজ করছে, তার মেইন ক্ষমতাটা হলো টাকা। জলবায়ু প্রকল্পের ইকো পার্কের রিসোর্টে মহারাজ পরিবারের বসবাস। তার বিরুদ্ধে নৌপথে ভারতে চোরাচালান, অস্ত্র কেনাবেচা সহ মাদক কারবারির অভিযোগ। দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণের কারবার, হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। রাজনৈতিক ও আর্থিক দাপটে ধামাচাপা পড়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, নির্যাতন সহ সব অনিয়ম। আওয়ামী লীগের লোকজন নিয়ে বিশাল বহর তৈরি করছে। বহর তৈরি করার পর সে এখন তো একাধিপত্য তৈরি হয়ে গেছে। একাধিপত্য তৈরি হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে কথা বলার কোনো লোক আর তৈরি হয় না। মানুষ ভয়তে তাদেরকে কিছুই বলতে সাহস পায় না। মানুষ তারা মিথ্যা মামলা দিয়া মানুষকে এত হয়রানি করছে, যেভাবে হোক প্রশাসনকে কন্ট্যাক্ট করিয়া তারা তাদেরকে জেলে ঢুকাইছে। স্ত্রী, সন্তান সহ মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাবের সব তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা। কোনো মামলাই হলো না, অনুসন্ধানও হলো না। দুদকের গোয়েন্দা তথ্য দিয়ে এটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এক্ষেত্রে দুদকেরও ব্যর্থতা দেখছি। আবার রাজনৈতিক দল, যে দল থেকে তিনি এমপি হয়েছিলেন, তারা কি করে এই ধরনের মানুষকে এমপি বানালেন, নমিনেশন দিলেন? 5 আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া মহারাজ ও মিরাজের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে সারা দেশে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। সরেজমিনে তদারকিতে প্রশাসনের সাথে মাঠে থাকবে শিক্ষার্থীরা। 22 বছরেও পলিথিনের নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ার কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। পচনশীল ও তরল পণ্য বহনে পানিরোধক ব্যাগ বাজারজাতের তাগিদ তাদের। মুদি দোকান থেকে কাঁচা বাজার, মাছ, মাংস, শাকসবজি, ফল সবখানেই বিক্রির পর পলিথিন ব্যাগে দেয়া হচ্ছে পণ্য। বাদ নেই সুপার শপগুলো। পলিথিনে সয়লাভ পুরো বাজার ব্যবস্থা। 2002 সালে 1 মার্চ পলিথিন নিষিদ্ধ করা হলেও তা কার্যকরে ছিল না কোনো উদ্যোগ। এবার পরিবেশের জন্য ক্ষতিকর এসব ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। তবে পলিথিন ব্যাগের বিকল্প কি? এক্ষেত্রে পাট ও কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছেন পরিবেশবিদরা। কাগজের ঠোঙাও হতে পারে হালকা ও শুকনো পণ্য বহনে বিকল্প। পলিথিনের বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব, পচনশীল পাট, কাপড়, কাগজ কিংবা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যাগ সহজলভ্য করতে হবে। মানুষ যাতে চাইলেই এটি নাগালের ভিতরে পায় সেই ব্যবস্থা করতে হবে। তবে তরল ও পচনশীল পণ্যের ক্ষেত্রে প্রয়োজন হবে পানি নিরোধক ব্যাগ। এ বিষয়ে নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে রয়েছে সফলতার সম্ভাবনা। যারা বোতলজাত কিনেন সেইগুলা ও কিভাবে সেটা ব্যবহার করলো, সেগুলা পরবর্তীতে কিভাবে রিসাইকেল করব, কিভাবে সংগ্রহ করব, তৈলের যে বিষয়টা আছে, যারা খোলা বাজার থেকে কিনেন তারা কিন্তু তার আগের যে পাত্রটা সেটা ব্যবহার করতে পারেন। পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তথ্য, শুধু ঢাকাতেই প্রতিদিন প্রায় 2 কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। আর দেশে সরকারি হিসেবে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য হচ্ছে 24,000 টন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিব্যাগ ব্যবহারে আজ থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, সুপার শপে পলিব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়েছে, শিক্ষার্থীরাও তদারকিতে থাকবেন, তো কি অবস্থা দেখছেন বরিশালে?
জি, সকালেই আমরা কিন্তু সুপার শপে এসেছি, আসলে স্বপ্ন সুপার শপ। এখানে আমরা আসার পরে যেটি দেখলাম যে তারা যেটি বলছেন যে এখানে পলিথিন ব্যাগ তারা ইতিমধ্যে নিষিদ্ধ করেছেন এবং তারা কিন্তু তাদের যে মাইকিং ব্যবস্থা রয়েছে সেই মাইকিংয়ের মাধ্যমে কিন্তু তারা সেটি প্রচার করে যাচ্ছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম আসলে পলিথিন ব্যাগের বিকল্প তারা কি ব্যবহার করছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে আসলে ঢাকা থেকে তাদের যে কোম্পানির যে ব্যাগগুলো রয়েছে সেগুলো এখনও কিন্তু এই শোরুমগুলোতে এসে পৌঁছায়নি, যার ফলে কিন্তু তারা তাদের যে পণ্য বিক্রি সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। এবং তাদের যে যিনি ম্যানেজার রয়েছেন তিনি কিন্তু এগুলো সংগ্রহের জন্য গিয়েছেন এবং সেটি কিন্তু তিনি সংগ্রহ করছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে তারা নির্দেশনা পাওয়ার পর থেকে কিন্তু এই ব্যাগগুলোর ব্যবহার কিন্তু একদমই বন্ধ করে দিয়েছেন এবং অন্যান্য যে তাদের লেখা যে ব্যাগগুলো ছিল, কোম্পানির যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলো কিন্তু তারা বন্ধ করেছেন এবং যে সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক তারা সেই ব্যাগগুলো ব্যবহার করতে হবে। বরিশালের যে এই 10 থেকে 15টি নজর রেখেছে যে তারা নিজেরাই কিন্তু এটি প্রচার করছেন মাইকের মাধ্যমে, তাদের যে মাইকিং ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু তারা যে ক্রেতা যারা রয়েছে। সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী আলামিন। নির্মাণের 1 বছর যেতে না যেতেই দেবে গেছে সাতক্ষীরা খুলনা মহাসড়ক। 100 কোটি টাকার মহাসড়কের পিচ উঠে তৈরি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেহাল রাস্তার জন্য ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। খুলনা বিভাগের অন্যতম ব্যস্ত সড়ক সাতক্ষীরা খুলনা মহাসড়ক। প্রতিদিন ভোমরা স্থলবন্দর দিয়ে শত শত ট্রাক যাতায়াত করে এ মহাসড়ক দিয়ে। মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হয় 2021 সালের মার্চে। 6 মাস যেতে না যেতেই রাস্তার অনেক জায়গায় দেখা দেয় খানাখন্দ। কোথাও কোথাও সড়ক দেবে তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। নগদে 0 পয়েন্ট যে রাস্তাটা খারাপ, ওখানে গাড়ি ডেলি 3টে 4টে 5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। 2 দিন পর পর এইভাবে তারা পুটিং করে, অনিয়ম দুর্নীতির মধ্যে দিয়ে রাস্তাটা সংস্কার করতেছে। সড়কের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এজন্য ঠিকাদার প্রতিষ্ঠান বাগেরহাটের মেসার্স মুজাহার এন্টারপ্রাইজকে দায়ী করেছেন তারা। অভিযোগ আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালকে কমিশন দিতে হতো ঠিকাদারকে। কন্ট্রাক্ট ছিল মুজাহার কনস্ট্রাকশনের এবং মুজাহার কনস্ট্রাকশনের পিছনে ছিল তৎকালীন মানে সাতক্ষীরা অঞ্চলে না, খুলনা বিভাগ অঞ্চলে হেলাল সাহেব এর অন্তরালে ছিল হেলাল সাহেব। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে দুই পাশে পানি থাকায় দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে মহাসড়কটি। ভারী যানবাহনগুলো সেগুলো চলাচল করে, এটা একটা সমস্যা। আর এই রাস্তার দুপাশে বিলের পানি আমি দেখলাম যে সবসময় পানি থাকে আর কি, ঘেরও আছে প্রচুর। আর দেখা যাচ্ছে যে এই দুটা কারণ, আরেকটা হচ্ছে যে এই বছর প্রচুর ভারী বৃষ্টিপাত হয়েছে, তো সেই সব মিলাই আসলে এই রাস্তাটার অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে আর কি। সাতক্ষীরা খুলনা মহাসড়কের সাতক্ষীরা চুকনগর অংশের 30 কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে 109 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 163 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয় 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1152 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 252 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 187 জন। তবে ঢাকার বাইরে কেবল চট্টগ্রাম বিভাগেই 233 জন রয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে, মাত্র 27 জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 65.8% পুরুষ এবং 34.2% নারী। 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 982 জন। টানা বৃষ্টিতে আবারও প্রকট আকার ধারণ করেছে যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা। পানিবন্দী অবস্থায় লক্ষাধিক মানুষ। পরিস্থিতির উত্তরণে নদী খননের পাশাপাশি টিআরএম প্রকল্প চালুর দাবি ভুক্তভোগীদের। খাল খননের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য পাম্প স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত কয়েক বছর বৃষ্টি কম হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে তেমন জলাবদ্ধতা দেখা যায়নি। তবে এবার বর্ষা মৌসুমে রেকর্ড বৃষ্টিপাতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে আছে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর উপজেলার অন্তত 150 গ্রাম। পানিবন্দী লক্ষাধিক মানুষ।
পানি উঠায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরবাড়ি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় পানি নামার তেমন সুযোগও নেই। এতে ভোগান্তি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘরেও পানি, বারান্দায়ও পানি, মানুষের এই অবস্থায় জীবনযাপন করা খুবই কঠিন। রাস্তার পারে দিন কাটাচ্ছে, কেউ জানে ডাঙ্গা সেনে চলে যাচ্ছে। নাগরিক সংগঠনগুলো বলছে, বিগত সরকারগুলোর সময়ে ভবধ নিয়ে সঠিক পদক্ষেপ না নেয়ায় 3 দশকের স্থায়ী এই সমস্যার সমাধান হয়নি আজও। বিগত সরকারের আমলে স্থানীয় প্রতিমন্ত্রী তাদের সমন্বয়ে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট লুটপাটের স্বার্থে জোয়ারাধার প্রকল্প বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আলমডাঙ্গা খাল খননের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য অতিরিক্ত আরও 7টি পাম্প স্থাপনের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 3.34 কিলোমিটার দৈর্ঘ্যে পাইলট আকারে পুনঃখনন কাজ চলমান আছে। জলাবদ্ধতা সমস্যাটাকে আগে একটা সহনীয় পর্যায়ে এনে তারপরে অবশ্যই জনগণ যেটা দাবি করে, জনগণের যেটা চাহিদা, তাদের চাহিদার আলোকেই আমরা স্থায়ী জলাবদ্ধতা সমাধানের ব্যবস্থা গ্রহণ করব। জলাবদ্ধতার কারণে বিস্তৃত ফসলি জমি ও হাজারের বেশি মাছের ঘের ভেসে গেছে। স্থগিত করা হয়েছে অর্ধশত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিস্তার পানি কমায় নামতে শুরু করেছে নিচু এলাকার পানি, তবে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে আতঙ্কে নদী তীরে বাসিন্দারা। তিস্তা পারের আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কোন এলাকাগুলোতে বা নদী তীরবর্তী কোন জায়গাগুলোতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে, কি অবস্থা সে জায়গায়? দেখুন, রংপুরে কিন্তু 4টি উপজেলা রয়েছে, যে 4টি উপজেলা আপনি জানেন যে গত 3 দিনের কিন্তু যে টানা বর্ষণে কিন্তু অর্থাৎ এই এলাকার মানুষ অর্থাৎ বিভিন্ন এলাকা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছে এটি হচ্ছে নিজপাড়া এলাকা, অর্থাৎ কাউনিয়া উপজেলার একটি গ্রাম। এই গ্রামে কিন্তু অনেক দিন আগ থেকেই কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা একটু আগে এখানে এসেছিলাম, এসে এখানকার লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে পড়ছে তারা, এবং ভেঙে যেতে যেতেই আপনি নিশ্চয়ই দেখছেন যে নদী কিন্তু অনেক বড় হয়ে গেছে। আপনার যদি একটু দেখাই যে এই যে এটি কিন্তু তিস্তা নদী, এই নদী কিন্তু আরো অনেক কাছে রয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে ভেঙে ভেঙে একদম অনেক দ্রুত চলে গেছে। কারণ এই এলাকার মানুষের যে ক্ষেত ফসলি জমি সব কিন্তু ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে বা বসত বাড়ি গেছে। আপনি দেখছেন যে গাছপালা যা আছে সব কিন্তু ভেঙে গেছে। যত পানি কমতে শুরু করে ততই কিন্তু ভাঙ্গন সৃষ্টি হয়। আমরা কিন্তু কয়েকটি এলাকায় ভাঙ্গনের যে চিত্র সেটি কিন্তু অনেকবার গিয়েছিলাম, দেখেছি। আপনি জানেন যে নিজপাড়া এলাকা গদাই নামে একটি গ্রাম রয়েছে, পাঞ্জর ভাঙ্গা, গঙ্গাছড়ার অর্থাৎ শঙ্করদহ, চর ইসলি, কয়েকটি গ্রামে কিন্তু আমরা দেখেছি যে তিস্তার ভাঙ্গন তীব্র হচ্ছে। আস্তে আস্তে পানি কমছে, ভাঙ্গন তীব্র হচ্ছে। এর ফলে কিন্তু মানুষের ভোগান্তির দুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে। এই ভোগান্তি দুর্ভোগের ফলে কিন্তু তারা বিভিন্ন জায়গাতেই আশ্রয় নিয়েছেন, অনেকে আবার এখনো রাস্তায় আশ্রয় নিয়েছেন যে ভাঙ্গন কবলিত এলাকা থেকে তাদের রক্ষা পাওয়ার জন্য। তবে এই এলাকার স্থানীয় যে ইউপি চেয়ারম্যান রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেমন জানিয়েছেন যে বরাদ্দর অভাবে তারা এইসব কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে তাদের এই ভাঙ্গন কবলিত মানুষকে পড়তে হচ্ছে। তারপরেও সারাদিনে তারা কিন্তু এই এলাকায় এসে মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন যে যাতে করে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে এইসব এলাকায় যে জায়গায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে কথা বলে এবং তালিকা করে এই এলাকার মানুষকে যাতে পুনর্বাসন করা যায় এবং ত্রাণ দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করবেন, এটি বলা হচ্ছে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে তিস্তা পাড়ে যেসব মানুষ রয়েছে তাদের দুর্ভোগ ভোগান্তি এটা প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, এটি আসলে বলছেন। এই কয়েকটি গ্রামের এই মানুষগুলো কিন্তু কিছুক্ষণ আগে তারা একদম আক্ষেপ করে অর্থাৎ রাগ করে তারা বলছেন যে কেউ আসে না, কেউ কাজ করে না, তাদের যে দুর্ভোগ এটি কিন্তু সারাদিন থেকেই যাচ্ছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে মানুষ যারা রয়েছেন এই এলাকায় তাদের যে দুর্ভোগ এটি কিন্তু ভোগান্তি সবসময় থেকেই থাকে। এই ছিল আমার কাছে আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, রংপুরের যে গঙ্গাছড়া উপজেলা রয়েছে এই গঙ্গাছড়া উপজেলায় কয়েকটি গ্রামে আমরা কিন্তু তীব্র ভাঙ্গন দেখেছি। সেখানে কিন্তু কয়েকদিন ধরে মানুষ সেখানে কাজ করছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন, ইউপি মেম্বার রয়েছেন, তারাও কিন্তু সেখানে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে উপজেলার যে সব নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ ইউনো এবং নির্বাহী কর্মকর্তারা, যারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন, তারাও কিন্তু সেখানে যাচ্ছেন। তারপরে কিন্তু সেখানে কাজ হচ্ছে না। আমরা গতকালও কিন্তু অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু রাস্তাঘাট সহ ব্রিজ যেসব জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও আমরা গেছি, সেখানেও দেখেছি একই চিত্র। তবে এই কিছু স্কুল এবং মসজিদ
মাদ্রাসা কিন্তু নদীগর্ভে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে এইসব এলাকায় কিন্তু এখন রবি শস্য এলাকা, সেখানে কিন্তু রবি শস্য কিন্তু পানিতে তলিয়ে গেছে, ধানও তলিয়ে গেছে। ধান যে নিমজ্জিত হয়েছে সেটি কিন্তু যদি কয়েকদিনের ভিতরে পানি না কমে যায় তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে, এবং যে সবজি সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা এই এলাকার লোকের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে কয়েক হেক্টর 250 হেক্টর জমি কিন্তু এখন অর্থাৎ পানির নিচে পড়ে আছে। এই পানিগুলো আস্তে আস্তে সরে না গেলে কিন্তু এই যে সবজি ক্ষেত রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। সেটি আসলে এলাকার মানুষ বলবার চেষ্টা করেছে বারবার আমাদের সাথে। তবে আমরা কিন্তু যেখানে গিয়েছি সেখানে কিন্তু দেখেছি যে অনেক জমি দেখেছি পানি এখনো জমে আছে, অনেক বাড়ি ঘরে পানি জমে আছে, সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অনেক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এবং যাদের বাড়ি ঘরে পানি উঠেছে তারা কিন্তু এখন বাড়ি ঘরে ঠিকভাবে থাকতে পারছে না, তারা কিন্তু উঁচু এলাকা আশ্রয় নিয়েছে। সেসব মানুষের দুর্ভোগ কিন্তু আমরা বারবার কিন্তু দেখে যাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে হঠাৎ করে কিন্তু এই পানিটি অর্থাৎ উজান থেকে নেমে আসার ফলে কিন্তু এখানে যে পানির যে গতিবেগ এটি কিন্তু অনেকটাই ছিল, স্রোতের গতিবেগ ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে গত 3 দিন আগে কিন্তু আমরা এই তিস্তা পাড়ে এসেছিলাম, তখনও কিন্তু দেখেছি যে অর্থাৎ 25 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার 35 সেন্টিমিটার পর্যন্ত পানি কিন্তু অতিবাহিত হয়েছে এই তিস্তা পাড়ের মানুষ অর্থাৎ বাড়ি এলাকাগুলোতে। তবে মানুষ কিন্তু ঘর ছাড়া হয়েছিল অনেকদিন, কিন্তু তারা কিন্তু বাইরে আছে, এখনো কিন্তু আছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখানে বাড়ি, এই বাড়ি কিন্তু এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আপনি এখানকার মানুষ কিন্তু তারা বলছেন যে এখানে প্রায় 20টি ঘর বাড়ি ছিল, সেটি কিন্তু এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে মানুষের দুর্ভোগ এটি কিন্তু কেটে উঠতে অনেকদিন সময় লেগে যাবে, এটি আসলে এলাকার মানুষ কিন্তু বলবার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে তিস্তা পাড়ের সর্বশেষ সংবাদ। রংপুর থেকে তিস্তা পাড়ের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। সিলেট নগরীতে অবৈধভাবে গড়ে উঠেছে 50টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এসব স্ট্যান্ডের কারণে নগরীতে তৈরি হচ্ছে যানজট, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। 12 সেপ্টেম্বর সিএনজি অটোরিকশা পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট সিটি সুপারমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশা চালকদের। আহত হন অন্তত 20 জন, ভাঙচুর করা হয় 10টি গাড়ি। বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা সহ নগরীর অন্তত 50টি জায়গায় অবৈধ অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিবন্ধনহীন অটোরিকশা চলাচল ও যেখানে সেখানে পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। পার্কিং নাই আপনার, যা তারা যে গাড়ি খাড়া করতো একদিকে, একটা সাইড নাই, প্রতি 2 কিলোমিটার দূর দূর নিয়মিত গাড়ি স্টপেজ দিত। সিএনজির দরকার হইলো ওখানে যাইয়া সে সিএনজি ভাড়া করবে, বা রিজার্ভ নিলেও রিজার্ভ নিয়ে যাবে, নির্ধারিত থাকুক, এটা আমিও চাই। জেলায় বৈধ সিএনজি অটোরিকশার সংখ্যা 19,000 আর নিবন্ধনহীন অটোরিকশা আছে 30,000-এর মতো। অরিজিনাল যে চালকগুলো আছে আপনার, তারা কিন্তু খুব বিভ্রান্তির মাঝে পড়ে। আপনার তার লাইসেন্স আছে, তার কাগজপত্র ঠিক আছে, আপ টু ডেট সব কিছু ঠিক আছে, কিন্তু অরিজিনাল যে ড্রাইভারগুলো এগুলো মামলা খায়। আমরা খুব ভুক্তভোগী হয়েছি, ইদানিং একটু ঝামেলা হয়েছে বন্দরবাজার এই বিভিন্ন পার্কিংয়ের কারণে। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও নিবন্ধনহীন অটোরিকশার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এন্ট্রি পয়েন্টগুলোতে এইগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং তাদেরকে কালার কোডেড ভিন্ন করে দেওয়া হচ্ছে। যেগুলো মেট্রো এলাকা চলবে তাদেরকে এক কালার থাকবে, আর যারা মেট্রো এলাকার বাইরে থাকবে তাহলে সহজে আইডেন্টিফাই করা যাবে যে কোন সিএনজিটা শহরের বাইরে থেকে এসেছে। এই অবৈধ যানবাহন, অবৈধ সিএনজি, ব্যাটারিজাত রিক্সা এগুলি এই শহর থেকে যাতে না চলে সেজন্য আমরা অলরেডি সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়েছি। নগরীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশন, বিআরটিএ ও ট্রাফিক বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ নির্বাচন কমিশনের, তাই ইসি ছাড়া আর কেউ এই কাজ করার সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। সোমবার নির্বাচন ভবনে বরিশাল অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার নিবন্ধন ও ভোটারের স্থানান্তর বিষয়ক ভার্চুয়াল সভায় এ কথা জানান তিনি। বলেন, কমিশন না থাকলেও ইসি সচিবালয়ের কোনো কাজ পড়ে নেই। বলেন, কমিশন যেসব সিদ্ধান্ত নিত সেগুলো ছাড়া কোথাও কাজ করতে সমস্যা হচ্ছে না। এনআইডি সেবা জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করা হবে বলে জানান সচিব। এছাড়া প্রবাসীদের ভোটার করার কার্যক্রম 60টি দেশে চলছে, শিগগিরই আরও 3টি দেশে এই কাজ শুরু হবে বলেও জানান তিনি। আমাদের আইডিয়া প্রজেক্টের নিশ্চয়ই যেহেতু আজকে প্রথমবার মতো আমাদেরকে তো গতবার যে হয়েছে এটা এখনো আছে। আমরা আমাদের প্রতিদিনের হালনাগাদ যেটা সেটা করছি, আর ওটা আইন অনুযায়ী যেটা সেটা হলো আপনার জানুয়ারিতে এটা আমাদের ওই আপনার কর্মসূচি অনুযায়ী
ওই বাড়ি বাড়ি গিয়ে করার সিদ্ধান্তটা কমিশন নেবে। উত্তরাঞ্চলে বন্যার্তদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। পরে পুনর্বাসন কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, রংপুর বিভাগে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে উদ্ধার কার্যক্রম, শুকনো খাবার সরবরাহ এবং পুনর্বাসন কার্যক্রম চালানো হচ্ছে। ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্বাঞ্চলে চলছে মেডিকেল কার্যক্রম। উত্তরাঞ্চলে বন্যা সহায়তা কার্যক্রমের নেতৃত্ব দেবেন ইকবাল হাসান মাহমুদ টুকু ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়া 6 অক্টোবর ফেনীর ফুলগাজীতে পুনর্বাসন কার্যক্রমে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উত্তরাঞ্চলে যে বন্যা যেটি কেবল শুরু হলো, আমরা এটি দেখতে চাই এটির প্রকোপতা কেমন, কিন্তু এটি দেখতে দেখতে অপেক্ষা করার চেয়ে আমাদের কার্যক্রম আজকে থেকেই শুরু হয়ে গেছে। নীলফামারী, রংপুর, আমাদের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধাতে এবং আমাদের সকল জেলার নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর যেমন আহ্বান জানিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ করতে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল, মিটিং সহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করা যাবে না। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইসিটি খাতে নতুন প্রকল্প নেওয়া হবে না। চলমান প্রকল্পগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আইটি খাতের ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার সলিউশন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। আইসিটি সচিব বলেন, তথ্য প্রযুক্তি খাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সে অনুযায়ী কাজ হয়নি। সে জায়গায় গুরুত্ব দেওয়ার কথা ছিল, তা হয়নি। যোগ্য মানুষকে সঠিক দায়িত্বে রাখা হয়নি। হাইটেক পার্ক সহ বিভিন্ন জায়গায় 3 গুণ অর্থ খরচ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। A2I এর মতো সম্ভাবনাময় প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে জানান সচিব। বলেন, প্রকৃত সেবাদাতাদের কাছ থেকে বিরত রাখা হয়েছিল, তাই অন্তর্বর্তী সরকার নতুন প্রকল্প হাতে না নিয়ে চলমান প্রকল্পে অগ্রাধিকার দেবে। এ সময় প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে নানা সম্ভাবনার কথা বলেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সফরে 2 টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। স্পিনারদের প্রাধান্য দিয়ে দল গড়েছে প্রোটিয়ারা। নতুন মুখ ম্যাথু বিটস্কি 8টি টি20 খেললেও টেস্টে অভিষেক হয়নি তার। অভিজ্ঞ কেশব মহারাজের সঙ্গে আছেন আরও 2 স্পিনার সেনুরান মুথুসামি ও ড্যান পিট। প্রোটিয়াদের পেস আক্রমণ তুলনামূলক নবীন। কাগিসো রাবাদার পাশাপাশি নান্দ্রে বার্গার, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার আছেন। সিপিএলে ব্যস্ত আনরিক নরকিয়ে। বিরতি দেওয়া হয়েছে মার্কো ইয়ানসেন ও জোরাল্ড কোয়েৎসেকে। বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে দখল করার অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। তার দাবি, জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মালিক প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের আরেক মালিক তার মাথায় পিস্তল ঠেকান। শুভ্রর মাধ্যমেই যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ারের পরিচয় হয় মাশরাফির সঙ্গে। এদিকে সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির 1%-ও মালিকানা ছিল না মাশরাফির। বিসিবির কাছে যে কাগজপত্র আছে সেখানেও তার নাম নেই। আইনিভাবে মামলা লড়ার কথাও জানিয়েছে তারা। খুলনায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি। মন্দির মণ্ডপে সাজ রব। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সফল করতে কাজ করছে পূজা কমিটি ও স্থানীয় প্রশাসন। শরতের শুভ্র আকাশ দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা।
আগামী 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষের, 8 অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দেবীর আরাধনা, চলবে 12 অক্টোবর পর্যন্ত। পূজা উপলক্ষে প্রস্তুতি চলছে মন্দিরগুলোতে, চলছে প্রতিমা তৈরি, সাজসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। মাটির কাজ শেষ করে রঙের কাজ শুরু করছি, আর পূজার বেশ কয়েকদিন বাকি আছে। রঙের কাজ প্রায় মাঝামাঝি হয়ে গেছে আমাদের। রঙের কাজ চলতেছে, সবের আড়ম্বরের সমস্ত কাজবাজ চলতেছে, সব কিছু ভালোভাবেই হচ্ছে। পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন, পূজায় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে পূজায় আড়ম্বর কম হবে বলেও জানান তারা। দেশে ভয়াবহ বন্যাও একটা অবস্থা, ব্যবসা বাণিজ্য মানুষের নাই, এই সব কিছু একটা অস্থিরতা নিয়ে উৎসবটা হয়তো সেইভাবে হবে না, কিন্তু মায়ের পূজাটা হবে। উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে প্রশাসন। প্রতিটি পূজা মণ্ডপ আনা হচ্ছে সিসি ক্যামেরার আওতায়। আমাদের নিরাপত্তা রক্ষার সাথে যারা সম্পৃক্ত তারা সবগুলোই নজরে রেখেছে এবং আমরা সর্বোচ্চ এটার প্রতি অগ্রাধিকার দিচ্ছি যাতে নিরাপত্তা নিশ্চিত রাখা হয়। খুলনা বিভাগে এবছর 4844টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় 321টি কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।